সিজোফ্রেনিয়া একটি ঘোরতর মানসিক রোগ। মানসিক রোগ দু রকমের, স্বল্পতর মানসিক রোগ এবং ঘোরতর মানসিক রোগ। স্বল্পতর মানসিক রোগকে আমরা বলি নিউরোসিস এবং ঘোরতর মানসিক রোগকে বলি আমরা সাইকোসিস। দুটির বেসিক তফাৎ হলো, স্বল্পতর মানসিক রোগে রোগী বুঝতে পারেন যে তার মানসিক রোগ রয়েছে, তার সমস্যা রয়েছে, আচার আচরণের সমস্যা হচ্ছে। আর ঘোরতর মানসিক রোগ, সেটাতে রোগী বুঝতে পারেন না যে তার মানসিক রোগ রয়েছে, তার পারিপার্শ্বিক অবস্থা কি হচ্ছে, কি চলছে চারপাশে, সেটা তিনি বুঝতে পারেন না। সাইকোসিস আক্রান্ত রোগীর শতকরা 1 ভাগ হলো সিজোফ্রেনিয়া রোগী। সিজোফ্রেনিয়াতে মূলত আমাদের এই ব্রেনের নিউরোট্রান্সমিটার ডোপামিন বেশি পরিমাণে নির্গত হয়। এজন্যে রোগীর মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা দেয়, বেশ কিছু উপসর্গ দেখা দেয়। এই উপসর্গগুলো হলো হ্যালুসিনেশন, ডিলিউশন, ডিসঅর্গানাইজড বিহেভিয়ার, ডিসঅর্গানাইজড স্পিচ। এসব হ্যালুসিনেশন হলো রোগী অবাস্তব কিছু দেখা শোনা। যেমন রোগী হয়তো কানে গাইবি আওয়াজ পান, রোগী হয়তো চোখে অবাস্তব জিনিস দেখেন। তার মধ্যে ডিলিউশনও থাকতে পারে। ডিলিউশন হলো তার একটি ভ্রান্ত বিশ্বাস। যেমন রোগী মনে করতে পারেন তার বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করছে, তাকে হত্যার ষড়যন্ত্র করছে, সবাই তার শত্রু হয়ে গিয়েছে, সবাই তাকে ক্ষতি করতে চায়, তার প্রতি কেউ মায়া দয়া পোষণ করে না। এটা হলো ডিলিউশন। সিজোফ্রেনিয়া রোগী বুঝতে পারেন না যে তিনি মানসিক সমস্যা ভুগছেন। যদি বাবা মা উভয়েরই সিজোফ্রেনিয়া থেকে থাকে বা সিজোফ্রেনিয়ার ইতিহাস থেকে থাকে তার ভাই বোন বা আত্মীয় স্বজনের মধ্যে, সেক্ষেত্রে একজন ব্যক্তির বা একজন সন্তানের এই রোগটি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বাবা মা দুজনের থাকলে 50% পর্যন্ত সম্ভাবনা থেকে যায় যে বাচ্চার হতে পারে। তখন এই বাচ্চাগুলো বা এই সন্তানগুলো যেটা করতে পারেন, তারা রোগ না হলেও একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়ে তারা কিভাবে জীবনযাপন করলে সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন, সুস্থভাবে আগামী জীবনগুলো যাপন করতে পারবেন, সেই জিনিসটা তারা পরিষ্কার হয়ে নিতে পারেন। ডেইলি লাইফে কোন কোন আচরণগুলো উনি করবেন না, সেই জিনিসটা তারা সজাগ থাকতে পারেন। অনেকেই আমাদের কাছে জানতে চান যে আমরা সারা দিন কোথাও রাখতে পারি কিনা, কারণ বাবা মা দুজনেই অথবা ভাই বোন সবাই চাকরি করছেন। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের দেশে ডে কেয়ার ব্যবস্থাটা তৈরি করা খুবই জরুরি। প্রথমত এটা যদি সরকারিভাবে করা হয় তাহলে খুবই উপকৃত হবে এই ধরনের জনগণ। কারণ একজন সিজোফ্রেনিয়ার রোগী যখন মারাত্মক অবস্থায় থাকেন তখন তাকে সেবা দিতে গিয়ে তার পুরো পরিবারে কিন্তু ঘানি টানতে হয়, যেমন একজন ক্যান্সার রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। সেজন্য যদি একজন সিজোফ্রেনিয়ার রোগী মেডিকেল চিকিৎসার পাশাপাশি ডে কেয়ারের ব্যবস্থায় সে সারা দিনের একটা সুন্দর একটা হাইজিন মেনটেন করতে পারেন, তখন কিন্তু সে খুব দ্রুত সুস্থ হবেন এবং পরবর্তীতে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। কিছু রোগীর ক্ষেত্রে হয়তো লাইফ লং চিকিৎসা নিতে হয়। এই বিষয়টাও আবার মাথায় রেখে আমাদেরকে বিশ্বাসের সাথে আগাতে হবে। কমিউনিটি লেভেলে আমরা যদি ছোট ছোট ডে কেয়ার করতে পারি, যেমন কিছু সময়ের জন্য তারা ওয়ার্কশপ করবেন। আমরা যদি কমিউনিটি লেভেলে সিজোফ্রেনিয়ার মতো একটি জটিল মানসিক রোগের সচেতনতা তৈরি করতে পারি, অনেক ক্ষেত্রেই দেখা যাবে আমরা প্রতিরোধযোগ্য একটা ব্যবস্থা আমাদের দেশে গড়ে তুলতে পারবো। আমাদের আশেপাশের দেশে, আমাদের দেশে মারাত্মক অপব্যাখ্যা চালু আছে যে বাবা মা খারাপ, এটা একটা অভিশাপ, বাবা মার পাপের ফল, বংশ খারাপ তাই হয়েছে। তবে এই প্রত্যেকটি ব্যাখ্যায় কিন্তু অবৈজ্ঞানিক ও অপব্যাখ্যা। তো আমরা বলবো যেটা, যে আমরা যদি মোটা দাগে বুঝতে যাই যে এটা হচ্ছে বায়োসাইকোসোশ্যাল, এই 3টি কারণে হতে পারে, তবে কোনো কারণেই কিন্তু এখন পর্যন্ত পরিষ্কারভাবে নির্ণয় করা যায়নি। তবে আমরা যদি বলি জেনেটিক কারণে এটা হতে পারে। তো জেনেটিক কারণটা কী যে বংশে কেউ থাকলে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে থাকলে তার চান্সেস বেড়ে যায়। ব্রেনের নিউরোট্রান্সমিটারে ইমব্যালেন্সের ফলে এটা হতে পারে। সাইকোলজিক্যাল কারণের ক্ষেত্রে ফ্যামিলিতে যদি অতিমাত্রায় কনফ্লিক্ট থাকে, অনেক সময় আর্থিক অবস্থা খুব খারাপ থাকে, যেটা
কারণে সে অনেক কিছুতেই ডিপ্রাইভ হয়, সে একা একা ডিসিশন নিতে পারে না, যেই কারণে পরবর্তীতে কিন্তু তার অনেক কিছুতেই ভীতি তৈরি হয় এবং মানুষকে সে বিশ্বাস করতে পারে না। এরকম নানা কারণে কিন্তু এই সিজোফ্রেনিয়ার মতো জটিল রোগগুলো হতে পারে। তৃতীয় নাম্বার কারণ যেটা, যে সামাজিক কারণ, যে সোসাইটি তাকে ডিপ্রাইভ করে রাখে, সে তার যে মানুষ হিসেবে তার অধিকার সেগুলো সে পায় না। আবার অনেক ক্ষেত্রে ফ্যামিলিও তাকে সামাজিকভাবে মিশতে দেয় না, তাকে বন্দি করে রাখে। এই কারণগুলো কিন্তু সিজোফ্রেনিয়ার মতো জটিল রোগগুলো হওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে বা ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে। সিজোফ্রেনিয়া হওয়ার আরেকটি কারণ হচ্ছে নেশাজাতীয় দ্রব্য নেওয়া। বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের কারণে কিন্তু সিজোফ্রেনিয়া হয়। সিজোফ্রেনিয়া রোগী আক্রান্ত হলেই যে রোগীর জীবন শেষ হয়ে যাবে তা নয়। আমরা দেখেছি বিশ্ববিখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ জন ন্যাশ ছিলেন একজন সিজোফ্রেনিয়া রোগী। সিজোফ্রেনিয়া রোগী আক্রান্ত হয়ে তিনি প্রায় দীর্ঘ 10 বছর রাস্তায় রাস্তায় ঘুরেছেন। তারপরে তিনি চিকিৎসায় সুস্থ হয়ে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আমরা সম্প্রতি বাংলাদেশেও একজন সিজোফ্রেনিয়া রোগীকে দেখেছি, যিনি বাংলাদেশের একটি স্বনামধন্য সরকারি মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। 5th ইয়ারে থাকা অবস্থায় তিনি সিজোফ্রেনিয়া আক্রান্ত হন। পরে দীর্ঘ 20 বছর তিনি পড়াশোনার বাইরে থাকেন। শেষ দিকে এসে তিনি রোগীর চিকিৎসা নেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। পরে MBBS পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দেন এবং অত্যন্ত কৃতিত্বের সাথে তিনি MBBS পরীক্ষায় উত্তীর্ণ হন। সিজোফ্রেনিয়া রোগে অনেক অপচিকিৎসা রয়েছে আমাদের দেশে। আমাদের দেশে সিজোফ্রেনিয়া রোগীকে মনে করা হয় ভূতে ধরেছে, পেটনিতে ধরেছে, উপরি বাতাস আছর করেছে ইত্যাদি ইত্যাদি। ফলে রোগীরা নানান রকমের অপচিকিৎসার শিকার হয়। সিজোফ্রেনিয়া রোগীর চিকিৎসা রয়েছে। যেহেতু ব্রেনের ডোপামিন নিউরোট্রান্সমিটার বেশি নির্গত হয়, সেজন্য আমরা ডোপামিন রিসেপ্টরকে ব্লক করি। ডোপামিন রিসেপ্টর আমরা অ্যান্টিসাইকোটিক প্রয়োগের মাধ্যমে ব্লক করি। বিশ্বে নানান রকমের অ্যান্টিসাইকোটিক রয়েছে, যার মাধ্যমে ডোপামিন রিসেপ্টরকে ব্লক করা হয়। ফলে ডোপামিন তার ব্রেনের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া চালাতে পারে না, তার ক্ষতিকারক প্রভাব থেকে ব্রেন মুক্ত হয়। ফলে রোগীর ডিলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজড বিহেভিয়ার, স্পিচ এগুলা চলে যায়। সিজোফ্রেনিয়ার মতো জটিল গুরুতর মানসিক সমস্যার ক্ষেত্রে মেডিসিন চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে তারা পাশাপাশি কাউন্সেলিং নিতে পারেন। তো কাউন্সেলিং তারা কোন ক্ষেত্রে নেবেন সেই বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করি। অনেক ক্ষেত্রে তারা মেডিকেল চিকিৎসার উপর আস্থা হারিয়ে ফেলেন। কয়েক মাস চিকিৎসা করার পরে যখন রোগীর লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে, তারা মনে করেন চিকিৎসা কাজে লাগছে না, তারা তখন বিভিন্ন অপচিকিৎসার দ্বারস্থ হন, যার কারণে রোগীর মারাত্মক ক্ষতি হয় এবং তখন তাকে আরও দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হয়। এই বিষয়গুলো যাতে ওনারা ক্লিয়ার হন, তখন একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের শরণাপন্ন হয়ে বিষয়গুলো তারা পরিষ্কার হয়ে নিতে পারেন এবং পরবর্তীতে রোগী জীবনযাপন কেমনভাবে করবে, তার লাইফস্টাইল কেমন হবে, তার স্লিপ হাইজিন কেমন হবে, এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারেন।